ধর্মীয় উৎসবের আয়োজন হয়েছিল এবং মূলত আমরা এই কথাগুলি আমাদের ক্লোজ সার্কেলে যে আমাদের যে প্রজন্ম গত কয়েক মাসে বোধহয় রাতে ঘুমাতে পারেন কীভাবে আমরা সবসময় প্রতিটা রাতে আমরা একটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা পার করেছি। সেই জুলাই মাসে যে অবস্থা আমাদের শুরু হয়েছিল, আমাদের মানসিক যে যাতনা ছিল, সেই যাতনাটা এখনো অনেক পরিমাণে এখনো আছে, সঞ্চালিত আছে এবং তারা ওই যাতনার মধ্যে বসবাস করতেছে। যেই ক্ষুদ্রতা, যেই ক্ষোভ এবং যেই তাদের যেই চিন্তা ভাবনা ছিল, দুশ্চিন্তা ছিল, গ্রামীণভাবে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন ছিল, এটা এখনো লাখ লাখ তরুণদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই হিসাবে আসলে একটু আগে শহীদ সার্কেলের মা উনি যেভাবে মূর্ছা খেয়ে পড়ে গেলেন এবং এরকমভাবে আমাদের হাজারের উপর শহীদের মা যেভাবে এখনো কাটাচ্ছে, আহত অবস্থায় আছে, বাংলাদেশের মানুষ এখন আহত অবস্থায় আছে এবং আমরা গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি, আসলে আমরা পুরোটা করতে সক্ষম হইনি। পুরোটা করতে তখনই সক্ষম হবো যখন আমরা এই নির্বিচার হত্যা কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় করতে পারবো এবং তাদের চিন্তা কার্যক্রম সম্পাদন করতে পারবো। জনগণে যে শহীদরা, যেই তরুণরা এবং আমরা বাংলাদেশের জনগণ শুধুমাত্র শহীদরাই নয়, বরং আহতদের একটা বড় অংশ, কয়েক হাজার আহত, সরকারি হিসাবে 1200-1000 আহত আছেন, কিন্তু আমরা মনে করি যে প্রায় 18 মতো আহত আছেন সারা বাংলাদেশ জুড়ে, যারা হয়তো কিছু চিকিৎসা পেয়েছেন, হয়তো তাদের নাম লিপিবদ্ধ হয়, তাদের পরিবারও এখন পর্যন্ত কাটাচ্ছেন, তারা কাটাচ্ছেন, তাদের পরিবার কাটাচ্ছেন, তারা সবাই আহত, তারা সবাই এখন সম্পৃক্ত। আমরা তাদের সম্পৃক্ততাকে অনুভব করি এবং সরকারি জায়গা থেকে আমরা বাংলাদেশকে কিছু জায়গায় আনার জন্য আমাদের গত 6 মাসের যে পরিশ্রম, আমাদের যে চেষ্টা, সেটা ঠিক আছে, কিন্তু আসলে এই চেষ্টাকে যদি জনগণের যে আশা ছিল, বিশেষ করে এই বিচারের, এই শহীদ এবং আহতদের উপরে যে বিচার ব্যবস্থা করেছে, তার বিচার এবং তাদের যে স্বপ্নটা ছিল পুরো বাংলাদেশ জুড়ে মানুষের, সেই স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন। যে সংস্কার ছিল মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা, বিশেষ করে একটি দলের এক দল, এক দেশ এবং এক রাষ্ট্র, এক দল, এক দেশ, এক নেত্রী বা এক নেতা, এক রাষ্ট্র, এই মতো ধরে শেখ হাসিনা তার বাবার প্রধান অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে বছর খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। মূলত শেখ হাসিনা, শেখ মুজিব যে কতটুকু করে যেতে পারেননি, তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের নিপীড়ন চালাচ্ছেন। আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে 72 থেকে 75 সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল, বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে ওই সময় আপনারা জানেন জাতীয় মুক্তি বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবের প্রথম বাংলাদেশের প্রেসিডেন্টের গোড়াপত্তন করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনৈতিক মুক্তিযুদ্ধের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়
এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম 1 দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস, এবং এই ক্ষেত্রে শেখ মুজিব বিশেষ করে বাদশাহ তৈরি করা এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাগর আজকের না, বরং গুম, আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরো বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। উনি ইভেন পিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, আগামী 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী যে মরে গেছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ে যে নৈতিক সাহস এবং নৈতিক ভিত্তি আছে সেটাকে ভেঙে দিয়ে সেনাবাহিনীকে উনি, ওনার বাবা যেটা পারেন নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে। এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেন, কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন। উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছেন। বলতো শেখ হাসিনাকে আমি মনে করি, অনেকেই বলে থাকেন ইতিহাসের শিক্ষা এটা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে, জন্য তার বাবা 3.5 বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে। সেই বিদায় হয়তো করুন, সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু উনি যে কোনোভাবে ক্ষমতা থেকে যেতেন। বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। এই জন্য ওনাকে বাকশাল করতে হয়নি, আলাদা করে নাম করে। ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন, বাকশাল, রক্ষী বাহিনী, ওনাকে এগুলো নাম করে করতে হয়নি, বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহেরেন্টলি বাকশাল করে তুলেছিল। একটা মুজিববাদী প্রবণতার মাধ্যমে, একটা চর্চার ভিতর দিয়ে এই প্রশাসনকে না শুনে ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খাইয়ে তাদেরকে পঙ্গু করে রাখে, নৈতিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিভিত্তিকভাবে। এই পঙ্গুত্বের যেই প্রকল্প সেটা আপনারা জানেন, এই প্রকল্পতে অংশ নিয়েছিল বাংলাদেশের সকল স্তরের অনেক মানুষ, যারা আসলে এই সিস্টেম, ক্লায়েন্টের সিস্টেমের অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করত। সেখানে সাংবাদিকরাও ছিলেন, সেটাও আমরা জানি। এই আদর্শিক গুন্ডারা বেসিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর যে গুম, খুন, নিপীড়নের একটা যে বাস্তুতন্ত্র ছিল, একটা ইকোসিস্টেম ছিল, এই ইকোসিস্টেমকে সাবস্টেনশিয়েট করেছে। তারা এটার জন্য ন্যায্যতা উৎপাদন করেছেন। তারা যখনই মানুষের উপর নিপীড়ন চলেছে, হত্যাযজ্ঞ চলেছে, তখনই তারা এই হত্যাযজ্ঞগুলোকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক এবং মৌলবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, জঙ্গি বিরোধী এসব অনেক তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রগুলোকে ন্যায্যতা দিয়েছে। বলে এই যে সিস্টেমটা, যেখানে শেখ মুজিবের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে শেখ হাসিনা একটা গোছানো উপরে যে পিটপাট, ভেতরে সরকার বলে একটা কথা আছে, এই পুরা সিস্টেমটা উনি এমন ভাবে বানিয়েছেন যে এই সিস্টেমে এখন আমরা যেখানেই হাত দিই না কেন ওখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন ওখানে আদর্শিক গুন্ডাদেরকে পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন আমরা ওখানে নিপীড়ক সত্তাকে পাই। আমরা অনেকেই ভুল করি
যে শেখ হাসিনার আমলকে আমরা বলি, অনেকে বলেন কর্তৃত্ববাদী, অনেকে বলেন আরো আরো দুঃশাসন, এসব অনেক কথার বেড়া গেলে এটাকে বন্দি করে রাখে। এই স্পষ্টত বেশিরভাগ ছিল, এটা আমরা সবসময় মনে রাখতে চাইব। বেশিরভাগ এমন একটা ব্যবস্থা যেখানে অবশ্যই একটা বড় অংশের মানুষের অন্ধ অনুরাগীদের অংশগ্রহণ থাকবে, যারা বাবাদর্শী গুন্ডামিকা করবে এদের অংশগ্রহণ থাকবে। বলতো শেখ হাসিনার যে বেশিরভাগ ছিল, এই বেশিরভাগে পুরা বাংলাদেশের তার দলীয় কর্মীরা তো ছিলই, প্রশাসন থেকে শুরু করে পুলিশের সবাই অংশগ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে এই বেশিরভাগকে বিলোপের জন্য এই বেশিরভাগ যেটা করেছে সেটা হচ্ছে এই বিলোপ। আমরা যে বারবার বলেছি বা বারবার বলতে হয় আমাদেরকে যে বেশিরভাগই ব্যবস্থার বিলোপ। কেন আমরা ব্যবস্থার বিলোপ নিয়ে কথা বলব? কারণ এই ব্যবস্থা শুধুমাত্র প্রশাসন যন্ত্রে ছিল না, শুধুমাত্র পুলিশ, বিজিবি, সেনাবাহিনী বিভিন্ন অংশে ছিল না, বরং এই ব্যবস্থা ছিল ব্যক্তি ধরে ধরে প্রত্যেকটা ব্যক্তি মানুষের মানবিক মর্যাদাকে লুণ্ঠন করার ব্যবস্থা। এবং আপনার মধ্যে যে প্রবণতা আছে, দুর্নীতিগ্রস্ত প্রবণতা, আপনার মধ্যে যে প্রবণতা আছে যে কোনো মূল্যে বেঁচে থাকার প্রবণতা, আপনার মধ্যে যে প্রবণতা আছে কাউকে ডিঙ্গিয়ে মেরে ফেলে এগুলোর প্রবণতা, এই সকল যে অসুস্থ প্রবণতা গত 15 বছরের মানুষের মনে একেবারে গেঁথে ফেলানো হয়েছে, সেটাই হচ্ছে শেখ হাসিনা সম্পর্ক। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেন, উনি বাংলাদেশের জনগণ, ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন, করাপ্টেড করে রেখে গেছেন, কন্টামিনেটেড করে রেখে গেছেন। বলতো এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ক প্রকল্প, এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে, বরং এই জাতিকে যদি আবার জেগে উঠতে হয়, তরুণরা যেভাবে জেগে উঠেছে, এই তরুণদেরকেই তো শেখ হাসিনা তার আদর্শিক এই পাঠশালায় ভর্তি করতে চেয়েছিল। পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এসবের মধ্যে দিয়ে একটা প্রজন্ম বা একটা প্রজন্মকে তৈরি করে 2041 সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল। কিন্তু যাদেরকেই তারা এই প্রশিক্ষণ দিচ্ছিল, এই প্রজন্মই তাদের এই আয়নাঘর ভেঙে দিয়েছে। এই প্রজন্ম তাদের সেই দম্ভ, সেই এক পরিবার এক দল কেন্দ্রিক যে বাংলাদেশ, সেই প্রকল্প ভেঙে দিয়েছে। তবে আজকে যে ঘটনাটা ঘটলো, আমাদের শহীদের মা এখানে মূর্ছায় পড়ে গেলেন, বাংলাদেশের জনগণ একইভাবে কাতরাচ্ছে, একইভাবে মূর্ছা কাটছে, একইভাবে কষ্ট পাচ্ছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের ভিতরকার যে ক্ষোভ আছে, যে দুঃখ আছে, যে ঘৃণা আছে এবং আমাদের মধ্যে যে কষ্ট আছে, এগুলোকে একটা ইতিবাচক দিকে ঠেলে দেওয়া এবং আমাদের ব্যক্তি মানুষ এবং প্রতিষ্ঠানের বদলে পেশিবাদের যে চেতনা, পেশিবাদের যে অবশিষ্ট রয়ে গেছে, এগুলোকে উৎখাত করা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আমরা একটা অভ্যুত্থান পর্ব পার করে এসেছি। অভ্যুত্থান হয়তো বিপ্লব রূপান্তরিত হয় নাই, সামগ্রিক সামষ্টিক রূপান্তর ঘটে নাই, কিন্তু আমরা সে অভ্যুত্থান পর্বের ভিতরে আছি। অভ্যুত্থান পর্বে আমাদের ব্যক্তি মানুষকে পার্গেটরির ভিতর দিয়ে যেতে হবে। শেখ হাসিনা যে মানুষটা তৈরি করতে চেয়েছেন, তরুণরা তাদের রক্ত দিয়ে, তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে, সেই তাদের যে দূষণ, তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ মুজিব শেখ হাসিনার মানে চেতনাকে ইনস্টল করে, সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে। এই দূষণ থেকে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে। বেশিরভাগের এই দূষণ, বেশিরভাগের চেতনার দূষণ
এবং বেশিবাদী চেতনার যে কাঠামো আছে, একটা হচ্ছে ব্যক্তির ভিতরে, আরটা হচ্ছে সিস্টেমের ভিতরে। এই দুটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং আমাদেরকে একটি শহীদ এবং আহতদের যে চেতনা, তাদের যে স্পিরিট ছিল, তাদের মাঠে যে লড়াকু মানসিকতার ভিতর দিয়ে তারা যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার, অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার, কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান, সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তন কিন্তু 1-2 দিনে, কয়েক মাসে সম্ভব, বরং এটা সমাজের মধ্যে এক ধরনের বোধের জন্ম হতে হবে। যে বোধ থেকে তরুণ সমাজ লড়াইটা লড়েছে, আবু সাঈদ গুলি বুকে নিয়েছে, সেই বোধ বাংলাদেশের সকল মানুষের মনে জারি করতে হবে এবং ওই বোধ থেকে আমরা যে চৈতন্য পাবো, চৈতন্যের ভিত্তিতে যে প্রতিষ্ঠান এবং ব্যক্তি এবং সমাজ সংস্কার সংগঠিত হবে, তার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি তারুণ্য উৎসব এবং এই যে আমাদের স্মৃতি জাগরুক রাখার যে প্রক্রিয়া আমরা অংশ নিচ্ছি, এখানে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন ডকুমেন্টেশন করা। শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের যেই নিপীড়ন, যে বেশিবাদী দুঃশাসন, তাকে ডকুমেন্টেশনের আওতায় আনা এবং পপুলার মেমোরিতে এটাকে অলয়ের, এটাকে সার্বক্ষণিক, এটাকে জারি রাখা, এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা খুবই বিস্তৃতিপরায়ণ জাতি, আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কি ঘটে গেছে এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছি গত 6 মাসে। আমাদের একটা অংশ, আমরা তরুণরা হয়তো সম্পূর্ণ, আমরা তরুণদের হয়তো এখনো ওই ক্ষোভ, রাগ এবং দুঃখ যায়নি, কিন্তু একটা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আবারও বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছে। আমরা চাই না বাংলাদেশের মানুষ বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে। এই নেতিবাচক যে আমাদের শক্তি আছে, এনার্জি আছে, সেটা থাকুক, সেটাকে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার এবং সংস্কার করার, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সেই কাজে লাগে। বলতে আমাদেরকে বারবার এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য বারবার মনে করতে হবে এবং বারবার দেখতে হবে পিছনে ফিরে আমরা কিসের দিকে দিয়ে গিয়েছি এবং আমাদেরকে কারা তাদের মুখে তাজা রক্ত ঢেলে আমাদের উদ্ধার করেছে। যে মানুষগুলো রক্ত দিয়ে গেছে, আমরা তো মনে করি তারা অনেক সাহসী এবং তারা অনেক সৌভাগ্যবান। তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সম্ভাবনা দেখছে। আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু বলেছেন যে আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি। শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া। ভারত এবং অন্যান্য পরাশক্তির পদানত থেকে এই যে আমরা যে গেটোয়াইজ একটা বাংলাদেশের ভিতরে বসবাস করি, এই বাংলাদেশে আমাদের তরুণরা স্বপ্ন দেখতে পারতাম। আজকে এই যে তারুণ্য উৎসব থেকে শুরু করে অনেকগুলো আইডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের সাথে বা অ্যাডভাইজারি কাউন্সিল বা অন্যান্য পরামর্শকদের সাথে মিলে করছেন, ওনার নেতৃত্বে এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে। লক্ষ্য হচ্ছে এই তরুণদের স্বপ্ন দেখানো, আমাদের প্রজন্মকে স্বপ্ন দেখানো। 18 কোটি মানুষ এত ছোট একটা ভূমিতে বসবাস করে, আমরা যদি চাই তাহলে আমরা আমাদের স্বপ্নকে বৈশ্বিক করে তুলতে পারি। এবং এই যে লড়াই আমরা লড়েছি,
এটা অভূতপূর্ব এই জন্য যে প্রজন্ম আমাদের হাতে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ছিল, আমরা পুরা দুনিয়ার তরুণদের সাথে সংযুক্ত। এই প্রজন্মে পুরা দুনিয়াতে এই প্রজন্মের তরুণরা প্রথম এত মাঠে ফিল্ডে এত বড় বিপ্লব করলো, এত বড় অভ্যুত্থান করলো। সরাসরি লাইভ বুলেটের সামনে দাঁড়িয়ে তারা এই শতকে নিকৃষ্ট একজন ফ্যাসিস্টকে তারা হটিয়ে দিল। আমি মনে করি এটা একটা বৈশ্বিক ঘটনা, এটা আসলে বাংলাদেশের ঘটনা। এই বৈশ্বিক ঘটনার মাধ্যমে বাংলাদেশের তরুণরা গ্লোবাল ম্যাপে নিজেদের জায়গা করে নিল। এখন সুযোগ এসেছে আমাদের তরুণদের বিক্ষুব্ধতা, রাগ এবং তাদের যে শোক, এই জিনিসগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা, ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতের বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা এবং পুরা দুনিয়ার তরুণদের জন্য এক ধরনের অনুকরণীয় হয়ে ওঠা, এটা আমাদের প্রজন্মের জন্য অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমরা মনে করি বাংলাদেশের তরুণরা, উৎসব তো মাত্র শুরু হলো, বাংলাদেশের তরুণরা ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে পুরা দুনিয়াতে নেতৃত্ব দিবে গণতান্ত্রিক লড়াইয়ে, মানবাধিকারের পক্ষে এবং একটা নিরাপদ এবং সকলের জন্য রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বিচারের কাজ এগোচ্ছি, আমরা সংস্কারের কাজ এগোচ্ছি এবং আমরা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চাই যে আমরা আমাদের যতটুকু সময় আমরা পাবো সকলের ঐক্যমত্যের ভিত্তিতে, সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না। বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে। 47-এ পাকিস্তান আন্দোলন করে এই দেশের মানুষই পাকিস্তানে গেছে। এটা খুবই এখন যখন ফিরে থাকার হয়তো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এইটা ঢাকা শহরে বসে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা আমাদের রক্ত দিয়ে পাকিস্তানে গেছি, যে পাকিস্তান আমাদের সাথে বিক্রি করেছে, আমাদের উপর নিগ্রহ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, ৭১ ঘটেছে, আমাদের লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। একটা রক্তবহী যুদ্ধ হয়েছিল এই দেশে, গ্রামে গঞ্জে সর্বত্র যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের ভিতর দিয়ে আমরা এদেশকে মুক্ত করতে পারি না, স্বাধীন হতে পারি না। ৯০ ঘটেছে, আজকে ২৪ ঘটেছে। ফলে বারবার আমরা ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু এবার বোধ হয় আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াতে পারবো না। কারণ এবারে যে তরুণ জনগোষ্ঠীর যে অংশ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে এই অংশ ২০৪০-৫০ দশকে গিয়ে এটা মাইনাস যখন হয়ে যাবে আমাদের জন্মহার, তখন একটা বড় অংশের মানুষ আমরা বার্ধক্যে পরিণত হব এবং তখন আসলে আমরা এই রাষ্ট্রকে গড়ে তোলার আর কোনো সুযোগ পাবো না। বলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি এটা রক্তবহী অভ্যুত্থানের ভিতর দিয়ে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে। এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জনাব মাহফুজ আলম। তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বললেন, যেটার ভিতর দিয়ে মানুষ যায়। যেমন শোকের জন্য আমরা ৪০টা দিন সময় নিই, শোকটা জরুরি, কারণ শোকের পর আবার কাজে নামতে হয়। মুসলমান ধর্মে এই জন্য ৪০টা পালনের একটা রীতি আছে। কিন্তু এই শোকের এই দীর্ঘ পর্ব, এটার অন্য জরুরত থাকে যে আপনি একটা তরুণেরা রক্ত দিয়ে অপবিত্র বাংলাদেশকে পবিত্র করেছে, মুক্ত করেছে, কিন্তু আমাদের ভেতরেও একটা
ক্ষরণ প্রয়োজন, যার ভিতরে আমার ভিতরে যে আপোষ কালিমা এই যাতে ধুয়ে যায়। আমরা নিজে বারবার স্মরণ করি, আমাদের বয়সী যারা 50-এর কাছে বা তারপরে, আমরা পারি নাই বলেই আমাদের সন্তানরা শহীদ হয়েছে। ওদের আগে আমাদের পিতামাতার সামনে দাঁড়াবার কথা ছিল। যখন এই 13-14 সালে সংবিধান কাটাছাড়া করা হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, একক ক্ষমতা নিয়ে না হলো, তখনই তো আমরা জানতাম, বোঝার কথা ছিল। অনেকে বলেছেন যে তারা নিজেরাও বলেছে তারা এশিয়ার বৃহত্তম কারাগার বানিয়েছে কাশিম বাজারে, এবং ঢাকাকে বানিয়েছে একটা কারানগরী। এখান থেকে প্রতিবাদীদের ওখানে চালান যাবে। সে এশিয়ার বৃহত্তম গোরস্থান বানিয়েছে রায়ের বাজারে। সে পুলিশকেই ক্ষমতা দিয়েছে, র্যাবকেই ক্ষমতা দিয়েছে। তার তো প্রস্তুতি ছিল যুদ্ধের, জনগণের বিরুদ্ধে। এমন জাতীয়তাবাদ যে তার নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দালালি করে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে তুলে দেয় বিদেশি শক্তির হাতে। তাহলে কাকে? 24-এর রাজাকার কারা? তো আমাদের এই উপলব্ধির প্রয়োজন। আমাদের শিল্প, সংস্কৃতি, চিন্তা, জ্ঞান প্রকাশনার ভেতর দিয়ে এই আত্মোপলব্ধিকে প্রচার করা প্রয়োজন। তরুণদের সামনে করজোড়ে দাঁড়ানো প্রয়োজন যে আমরা পারিনি, তোমরা পেরেছো, এবং তোমাদের হাত থেকে মশালটা আমরা আর করতে দেব না। এই জন্যই প্রতিষ্ঠান দরকার। বারবারের রাজপথে রক্ত যাতে দিতে না হয়। ফ্যাসিবাদের একটা স্বভাব হচ্ছে ফিরে ফিরে আসা, পুনর্জন্ম নেওয়ার চেষ্টা করা। ফ্যাসিবাদের খুব গভীর মৌলিক স্বভাব এটা। সেই কারণে আমার পাহারা লাগবে, প্রতিষ্ঠান লাগবে, রাষ্ট্রটাকে জনগণের জায়গায় আনতে হবে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি, এরপরে আমরা উদ্বোধন করব। তার আগে আমি একটু সংক্ষিপ্ত করে বলতে চাই, এই এক সপ্তাহে এই আমাদের গত 15 দিনে এক সপ্তাহে অনেকগুলো কাজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় করেছে। পৃথিবী 7 দিনের অনুষ্ঠান মালা প্রচার করেছে, যার মধ্যে রয়েছে কুইজ শো, বিজ্ঞান এবং বিজ্ঞানী কুইজ শো, তারুণ্যের বিতর্ক, তারুণ্যের আড্ডা, তারুণ্যের লাইভ কনসার্ট, করেছে বিশেষ টক শো, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম ছিলেন যুব ক্রীড়া সচিব। এছাড়া বাংলাদেশ বেতার মাসব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করেছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস 400টি তরুণদের নিয়ে 400টি সারা দেশ থেকে প্রতিবেদন, তারা বাসস এই প্রতিবেদন তৈরি করেছে, যেটা আবার বিটিভিও সেগুলো আবার পরে ভিডিও আকারে প্রকাশ করেছে অনেকগুলো। তো এই হচ্ছে কাজের একটা সারাংশ, কিন্তু কাজ আরো অজস্রভাবে আসলে আমরা করে যাওয়ার চেষ্টা করছি। এখন আমি আজকে সভার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে সভার সভাপ্রধান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় জনাব মাহবুবা ফারজানা। দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব 2025 এই উপলক্ষে তথ্য সম্প্রচার কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান রূপকার। উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাননীয় বিশেষ অতিথি জনাব শফিকুল প্রেস সচিব, প্রধান উপদেষ্টা। উপস্থিত রয়েছেন এখানে আমাদের একটু আগে আপনারা দেখেছেন যার বক্তব্য শুনেছেন, যার বক্তব্য শুনে আপনারা অনেকে চোখ বুঝিয়েছেন। সম্মানিত অতিথি শহীদ শাকিরের মা বিবি আয়েশা। উপস্থিত রয়েছেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ। উপস্থিত রয়েছেন দপ্তর প্রধানগণ। উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক যারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। উপস্থিত সুখী মন্ডল, একটি কালো অধ্যায় ছিল, একটি কালো সময় ছিল, যে সময়টাতে আমাদের কণ্ঠটা চেপে থাকা হয়েছিল। 16টি বছরের কালো অধ্যায়কে আমাদের সন্তানের বুকে তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে এবং আমরা পেয়েছি মত,
বাক ও কণ্ঠের স্বাধীনতা। একটি ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে জগতের পাথরের মতো বসেছিল। আমাদের এখানে যারা উপস্থিত আছেন সামনের সারিতে, আমাদের কর্মকর্তাগণকেও তারা তাদের পদ মুহূর্তে প্রতিষ্ঠিত হতে দেয়। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, এখানে হয়তো দাঁড়াতে পারতাম না, হয়তো আমরাও ভুল হয়ে যেতাম। পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পরিণতি করা হয়েছে। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের আপনারা শুনেছেন, সে কালো অধ্যায়ের পর আমাদের আসলে রিজেনারেশনের প্রয়োজন ছিল, আমাদের একটা রেনেসাঁ প্রয়োজন ছিল। আমরা জেগে ওঠানোর জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তারুণ্যের উৎসব নামে একটি উৎসব যেটি খুব ফেস্টিভ মোডে হবে সেটি উনি শুরু করে দিলেন এবং আমাদের তরুণরা উজ্জীবিত হয়েছিল। আপনারা শুনেছেন এতক্ষণ সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেই রুবিলাসপুরের কমলা থেকে সকলেই যারা একটি উৎসব হচ্ছে। তবে আমরা একটু আশা করেছিলাম প্রচার মাত্রা একটু বেশি হয়। প্রিয় সুধী, বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণের তরুণরাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছিল এবং আমরা যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পার হচ্ছি এবং 65% মানুষ এখন তরুণ, আমরা আমাদের প্রধান উপদেষ্টা এখানে অতিথি মহোদয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা এই সময়টা পার হয়ে গেলে আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে, যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী যে আমাদের কর্মক্ষম মানুষ এখন সবাই তরুণ, বেশিরভাগই তরুণ, এই তরুণদের এখন জাগিয়ে তুলতে হবে এবং এই তরুণদের জাগিয়ে তোলার জন্য আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছে অন্যান্য সকল মন্ত্রণালয়ের সাথে। তারুণ্য উৎসব 2025 সফল এবং সার্থকভাবে উদযাপন করার লক্ষ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দেশব্যাপী তরুণ নির্মাতাদের নির্মাণকৃত আলোকচিত্র প্রদর্শনী এবং আলোকচিত্র প্রতিযোগিতা এবং জোর ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে। আপনারা তার অংশবিশেষ আজকে হয়তো দেখবেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বিষয়ক মোট 8টি ডকুমেন্ট তৈরি করেছে এবং জেলা তথ্য অফিসের মাধ্যমে সারা দেশব্যাপী ইতিমধ্যে এগুলো সম্পন্ন হয়েছে। বিটিভি, আপনারা শুনেছেন, বিটিভি এবং রেডিওতে ব্যাপকভাবে প্রচার করেছে। প্রোমো, টিভিসি, থিম সং সঙ্গীত অনুষ্ঠান ব্যাপকভাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রচার করেছে এবং আমরা জুলাই আগস্টে যে অপরাধ সংগঠিত হয়েছিল, যে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তার প্রতিটি খবর দিয়ে 10-15 আমরা পাণ্ডুলিপি প্রকাশ করেছে পিআইডি, আমরা গ্রাফিতি অ্যালবাম প্রকাশ করেছি, আমরা গ্রাফিতি বই প্রকাশ করেছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পুরো সময়টা ধরে তরুণদের উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড ছিল, বিভিন্ন রকম কাজ করেছে, বিভিন্ন অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে চলেছে। যেটা আমরা জানি যে একটি রক্তক্ষরণের পরে আমাদের মানসিক এবং আমরা যেহেতু একটা ট্রানজিশন, একটা পরিবৃত্তির সময় পার করি, এই পরিবৃত্তির সময় অথবা ট্রানজিশনের সময় আমাদেরকে শান্ত হতে হয় এবং নতুন কিছু গড়ার কাজে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হয়। আমরা আমাদের তরুণ যে যুব সমাজ যারা যুদ্ধ করেছিল তাদেরকে এখন সাহায্য করার সময়, তাদেরকে তৈরি করার সময়, আমরা যেন প্রতিটি মানুষ যে কোনোভাবে হোক, যে কোনো সহায়তা করে হোক, আমরা যেন তরুণদের উজ্জীবিত করে সহায়তা করি। আর এই যে তারুণ্যের উৎসব উদযাপিত হলো, তার জন্য আমি মন্ত্রণালয়ের সচিব হিসাবে আমার প্রতিটি দপ্তর সংস্থার প্রধান কর্মকর্তা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তারা প্রতিটি কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করেছে। আমি পিআইবিকে ধন্যবাদ জানাই, বিশাল একটা আয়োজন করেছেন এবং 2 দিন ব্যাপী এই আয়োজন চলবে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস সচিব মাননীয় প্রধান উপদেষ্টা শফিক ভাইকে। আমি ওনার অসংখ্য ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের পেছনে রেখেছি। আমি ওনাকে দুবাইয়ে ধরেছি, দুবাই থেকে আমি কনফার্ম করেছি, কারণ আমি ওনাকে পাচ্ছিলাম না। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের মাঝে আমাদের যে জুলাই বিপ্লবের অন্যতম প্রধান উপকার বসে আছেন স্যারকে আমরা পেয়েছি।
আমরা খুব আপ্লুত স্যার আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার মনে হয় যে এই পর্বে আমাদের এই অনুষ্ঠানটি পরবর্তী যাত্রায় আমরা চলে যাব। আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে, আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুচিল মহোদয়। আমরা আমাদের অনুষ্ঠান যে চিত্রলেখা জুলাই গণঅভ্যুত্থান, যার মধ্যে তথ্যচিত্র, ড্রোন ভিডিও, ফটোগ্রাফি, গ্রাফিতি এবং আর্কাইভ থাকবে, সেই পুরো অনুষ্ঠানটি এখন আমরা উদ্বোধনে যাব। উদ্বোধনের পর আমরা এইখানে শ্রাবক বিদ্রোহ এবং